আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জানো আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ক্লাস আপলোড করছি। বন্ধুরা, এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে সমযোজী বন্ধন। এটি এই অধ্যায়ের পঞ্চম পর্ব। তো বন্ধুরা, ইতোমধ্যেই আমাদের এই অধ্যায়ের উপর 4টি পর্ব আপলোড করা হয়েছে। আমার বিশ্বাস তোমরা সেই পর্বগুলো দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে নিবে। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সমযোজী বন্ধন। ইতোমধ্যে আমাদের এর আগের পর্বে আলোচনা করা হয়েছে আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন ব্যাপারটা কি তোমরা বিস্তারিত অবশ্যই জেনেছো, তাই সমযোজী বন্ধনের এই ক্লাসে আমি আয়নিক বন্ধন নিয়ে আর বিস্তারিত বলছি না। বন্ধুরা, সমযোজী বন্ধনটা আসলে কি মনে রাখবা। সমযোজী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়। ইলেকট্রন শেয়ার। এখন ইলেকট্রন শেয়ার ব্যাপারটা কি আগে একটু বুঝবার চেষ্টা করো। আমি এখানে তোমাদের সহজভাবে লিখে রেখেছি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। এখন ইলেকট্রন শেয়ার ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা কি একটু গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু সহজে বুঝবার চেষ্টা করো। ধরে নাও যে আমি একটা বিজনেস স্টার্ট করব। তো বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের অনেক বেশি মূলধনের প্রয়োজন, অনেক বেশি টাকার প্রয়োজন। ধরে নাও যে আমার কাছে এত বেশি টাকা নাই। এখন তাহলে আমি কি করতে পারি, ধরে নিলাম আমার আরেকটা বন্ধু, তার সঙ্গে আমি ধরে নাও 2 লক্ষ টাকা প্রয়োজন, আমার 1 লক্ষ টাকা এবং আমার বন্ধুর 1 লক্ষ টাকা, দুইজনের টাকা মিলিয়ে আমরা এই যে বিজনেসটা স্টার্ট করলাম। এখন দেখো, এই যে বিজনেসটা স্টার্ট করলাম, বিজনেসটা শুরু করলাম আমরা কিন্তু টাকা শেয়ারের মাধ্যমে। টাকা শেয়ারের মাধ্যমে। এখন আমার বন্ধু যদি বলে বিজনেসটা তার একার, তাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। অথবা আমি যদি বলি বিজনেসটা আমার একার, তাহলেও কিন্তু গন্ডগোল লেগে যাবে। অর্থাৎ বিজনেসটা আমার বন্ধুরও একার না, আমারও একার না, বিজনেসটা আমাদের। অর্থাৎ বিজনেসটা আমাদের দুইজনের। ঠিক একইভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনটা গঠিত হয়। অর্থাৎ শেয়ারকৃত যে ইলেকট্রন দুটো, ওই দুটো ইলেকট্রন কোনো একটা মৌলের নিজের না। ওই দুটো ইলেকট্রন বা 4টা ইলেকট্রন বা 6টা ইলেকট্রন সবগুলোই দুজনের কমন ইলেকট্রন। তো এই ব্যাপারটা আমরা যখন উদাহরণ দিব তখন আরো ভালো বুঝবে। সহজভাবে একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। এখানে আমরা বলতে পারি অধাতু প্লাস অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয়, অর্থাৎ এখানে কি হবে বন্ধুরা, দুটোই হবে অধাতু। অধাতু যোগ অধাতু। সহজভাবে মনে রাখবা, এখানে দুটো পরমাণুর মধ্যে দুটো পরমাণুই অধাতু হতে হবে। দুটোই যদি অধাতু হয় তাদের মধ্যে যে বন্ধনটা গঠিত হবে সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এখন এই যে সমযোজী বন্ধনের আমি আগে একটা উদাহরণ দেই, এরপর তোমাদের বই থেকে আমরা সেটা পড়বার চেষ্টা করব। দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম CH4। এই যে CH4 অর্থাৎ এটার নাম হচ্ছে কি মিথেন। আমি যদি এই যে বন্ধনটা বলি, এদের মধ্যে যে বন্ধনটা, এই বন্ধনটা কিন্তু সমযোজী বন্ধন। কিভাবে গঠিত হলো একটু খেয়াল করো। প্রথমত, এর গাঠনিক চিত্র অঙ্কন করতে গেলে আমাকে একটা জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু, এই যে যৌগটার মধ্যে কেন্দ্রে কোন পরমাণুটা থাকবে। কারণ এখানে দুটো পরমাণু আছে, কার্বন এবং হাইড্রোজেন, দুটোই কি কেন্দ্রে থাকবে না, কেন্দ্রে যে কোনো একটা থাকবে। তো কেন্দ্রীয় পরমাণুটা বের করার তোমাদের সহজ একটা টেকনিক শিখিয়ে দেই। সেটা হচ্ছে যে দেখবে ওই যৌগের ভিতরে যেটা সংখ্যায় কম আছে সেটাকেই বলা হয় কেন্দ্রীয় পরমাণু, যেটা সংখ্যায় কম আছে। যেমন এখানে কার্বনের সংখ্যায় কম আছে, কার্বন একটা আছে, হাইড্রোজেন 4টা আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে হবে, কার্বন। তাহলে এই যে CH4 আমরা গঠন করতে গেলে আমরা কি করব, প্রথমত এই যেভাবে কার্বনের গঠনটা নিয়ে নেব। কার্বনের দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বন্ধুরা, 4টা ইলেকট্রন থাকবে। আর প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা।
তার সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 4 ইন্টু এভাবে একটা হাইড্রোজেন নিতে পারি, নিয়ে এদের মধ্যে এই যে বন্ধন গঠন করব। বন্ধন গঠনের বেলায় কি করব, এবার এই যে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রে নেব কি কার্বনকে। কার্বনের চারপাশে 4টা ইলেকট্রন ছিল, সেই 4টা আগে দিয়ে দিলাম। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ছিল, দিয়ে দিলাম। এবার দেখো এই যে 4 জায়গাতে 4টা করে হাইড্রোজেন যুক্ত হবে, মানে এক জায়গাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। ধরে নিলাম এখানে একটা আমি হাইড্রোজেনকে যুক্ত করে দিলাম। আমি ধরে নিচ্ছি যে এই যে নিচের এই ইলেকট্রনটা হাইড্রোজেনের, আমি সেটা ক্রস চিহ্ন এবং বৃত্তাকার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিলাম এখানে আর একটা হাইড্রোজেন থাকবে, এই যে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেনের ইলেকট্রন, মানে এই ইলেকট্রনটাকে আমি হাইড্রোজেনের ইলেকট্রন বলতেছি। আবার ধরো এখানে একটা হাইড্রোজেন থাকবে, এই যে এই ইলেকট্রনটাকে আমি হাইড্রোজেনের ইলেকট্রন বলতেছি। আবার এখানে একটা হাইড্রোজেন থাকবে এবং এই ইলেকট্রনটাকে আমি হাইড্রোজেনের ইলেকট্রন বলতেছি। এখন একটা জিনিস খেয়াল করো, লাস্ট কক্ষপথে কার্বনের কিন্তু 8টা পরিপূর্ণ হয়ে গেল, সরি কার্বনের লাস্ট কক্ষপথে কিন্তু 8টা পরিপূর্ণ হয়ে গেল। এই যে নিয়মটা, এটাকে আসলে আমরা অষ্টকের নিয়মও বলতে পারি। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, অষ্টকের নিয়ম বলতে পারি। তাহলে এই যে কার্বনের লাস্ট কক্ষপথে 8টা পরিপূর্ণ হয়ে গেল এবং হাইড্রোজেনের সবার 2টা করে হয়ে গেল, এটাই আসলে সমযোজী বন্ধন। এখানে এই যে 2টো করে ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন কিন্তু হাইড্রোজেন বলতে পারবে না হাইড্রোজেনের একার, আবার কার্বনও বলতে পারবে না তার একার। অর্থাৎ এই 2টো ইলেকট্রন দুজনের, এই 2টো ইলেকট্রন কি কমন ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন হাইড্রোজেনেরও কাজে লাগবে, আবার কার্বনের ক্ষেত্রেও কাজে লাগবে। এই ধরনের বন্ধনটাকেই বলা হয় সমযোজী বন্ধন। এবার তোমাদের বই থেকে আমরা একটু বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, তোমাদের এই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনের ভিতরে আয়নিক বন্ধনের ডায়াগ্রামগুলো দেয়া আছে, এই জন্য আমরা সেই পর্যন্ত নিলাম না। দেখো তোমাদের ক্লোরিন অণু, 2টি ক্লোরিন অণু দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। 2টি ক্লোরিন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে, তখন প্রত্যেকটি ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয়ে উভয় পরমাণু ইলেকট্রন 2টি ভাগাভাগি করে নেবে, একে ইলেকট্রন শেয়ারিং বলা হয়। ব্যাপারটা কেমন, আমরা ক্লোরিন অণুর উদাহরণটা দেখলেই বুঝবো। এই যে তোমাদের এখানে ক্লোরিন অণুর উদাহরণটা দেয়া আছে, আমরা এই ক্লোরিন অণুর উদাহরণটা আগে দেই, তাহলে তোমরা সহজেই বুঝে যাবে। এবার একটু দেখো ক্লোরিন অণু মানে কি, অর্থাৎ 2টো ক্লোরিন পরমাণু এখানে যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ ক্লোরিন যোগ ক্লোরিন। তাহলে এদের বন্ধনটা আমরা কিভাবে গঠন করব, ধরে নিলাম আমাদের এখানে একটা ক্লোরিন অঙ্কন করতেছি আমি, এটা একটা ক্লোরিন পরমাণু অঙ্কন করব। ক্লোরিন পরমাণুর 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা বন্ধুরা, 7টা। 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 7টা, আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টা, এবং প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা। আচ্ছা, একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে আরেকটা ক্লোরিন পরমাণু যুক্ত অবস্থায় আছে, তো আরো একটা ক্লোরিন পরমাণু এর সঙ্গে যখন আমরা যুক্ত করে দেব, ব্যাপারটা কেমন, যে একটা ক্লোরিনের সঙ্গে আমি যদি ভেঙে ভেঙে দেখাই, তাহলে একটা ক্লোরিন যোগ এরকম করে আমি আরো একটা ক্লোরিন দেখাবো, আরো একটা ক্লোরিন দেখাবো, আরো একটা ক্লোরিন যদি আমি দেখাই, তাহলে আমি এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে 2টো দিলাম, এখানে 2টো দিলাম। এরপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আবার 8টা দিব, দ্বিতীয় কক্ষপথে আবার 8টা দিব, এবং প্রথম কক্ষপথে 2টা দিব। এই তো হয়ে গেল এর 17টা ইলেকট্রন, এর 17টা ইলেকট্রন। এবার কি করব, আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমাদের কাজ হচ্ছে যে 2টো পরমাণুকে সংযুক্ত করে দেওয়া। এই যে এভাবে 2টো পরমাণু, এটা একটা ক্লোরিন পরমাণু, এর পাশে আমি আরো একটা ক্লোরিন পরমাণু অঙ্কন করতেছি, এটা একটা ক্লোরিন পরমাণু। এই যে দেখো তো ক্লোরিনে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে না, এই একটা একটা করে ইলেকট্রন, আমি একটা এর ইলেকট্রনটা আমি ধরো এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আর এর ইলেকট্রনটা ধরো আমি ক্রস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আরেকটা ক্রস ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, ক্রস ইলেকট্রনটা, এবং বাকিগুলো কয়টা করেছিল, বাকি যা ছিল সেগুলো দিয়ে দেব। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, আমি সেটা দিয়ে দিচ্ছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে এটার ক্ষেত্রেও তাই, এখানে এক জোড়া, এখানে এক জোড়া এবং এখানে এক জোড়া, এগুলো আমি দিয়ে দিলাম। এবং এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে আমি 8টা ইলেকট্রন দিয়ে দিলাম, এবং প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, আমি দিয়ে দিলাম। এটার ক্ষেত্রেও সেম ঘটনা থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, এবং প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আমি দিয়ে দিলাম। এই যে দেখো এখানে 2টো ক্লোরিন পরমাণুর একটা করে ইলেকট্রন, অর্থাৎ লাস্ট কক্ষপথের এই যে 2 জোড়া, এখানে এক জোড়া ইলেকট্রন, এই এক জোড়া ইলেকট্রন কিন্তু এই ক্লোরিনেরও একার না, এই ক্লোরিনেরও একার না। এই যে এক জোড়া ইলেকট্রন এই ক্লোরিনের 2 জনের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এই ধরনের বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন।
তাহলে কিভাবে গঠিত হলো এখানে, যে এই যে ইলেকট্রনটাকে আমি শেয়ার করে দিলাম, এর একটা ইলেকট্রন এখানে মনে করে দিলাম, এই যে এই পরমাণুর ইলেকট্রন হচ্ছে এটা, আর এই পরমাণুর ইলেকট্রন হচ্ছে নিচের এটা। এই যে এই ধরনের বন্ধনটাকে আমরা বলবো কি বন্ধুরা, সমযোজী বন্ধন। অর্থাৎ ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এরপরে দেখো তোমাদের বই থেকে আমরা একটু পড়ি। ফলস্বরূপ দুটি ক্লোরিন পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। দেখো এখানে কিন্তু সেম ঘটনাটা ঘটতেছে। এখন দেখো এই ক্লোরিনেরও শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল এই দুটো সহ, আবার এই ক্লোরিনের ক্ষেত্রেও শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল এই দুটো সহ। তাহলে দুটো ক্লোরিনই কিন্তু লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন পরিপূর্ণ করলো, যে কারণে দুটি ক্লোরিনের পরমাণু একে অপরের থেকে দূরে সরে যেতে পারে না এবং এদের এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়। এই ধরনের বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন দিয়ে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় সমযোজী যৌগ। অর্থাৎ সমযোজী বন্ধনের মাধ্যমে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। এখানে ক্লোরিন পরমাণুর উদাহরণ দেখানো হয়েছে, এখানে ক্লোরিন পরমাণুর উদাহরণটা কি, সমযোজী যৌগ। এরপর এখানে অক্সিজেন অণুর গঠন দেখা হয়েছে, অক্সিজেন অণুটাও কি সমযোজী বন্ধন। আমরা অক্সিজেন অণুর গঠনটা দেখানোর চেষ্টা করি। দেখো তো অক্সিজেন অণু, অর্থাৎ এখানে দুটো অক্সিজেন যুক্ত আকারে থাকবে, ভালো করে বোঝো। অক্সিজেন অণু তার মানে O2, এখানে অক্সিজেন কয়টা থাকবে, দুটো থাকবে। তো প্রথমত একটা অক্সিজেন আমরা নিয়ে নিচ্ছি। একটা অক্সিজেন আমরা যদি নেই, আমরা জানি অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে 8টা। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বন্ধুরা, 6টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা, আমি 6টা দিয়ে দিলাম। এরপরও আরো একটা অক্সিজেন যুক্ত হবে, এর সঙ্গে আরো একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে। এরও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা বন্ধুরা, 6টা। এরও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা। এবার দেখো এই যে 6টা ইলেকট্রন, এখান থেকে এক জোড়া করে ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করবে। ব্যাপারটা কেমন একটু বুঝবার চেষ্টা করো। এখানে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে একটা অক্সিজেন পরমাণু আমরা কি করব, আর একটা অক্সিজেন পরমাণু যখন নিব তখন আমরা একটাকে ওভারল্যাপ করে যাব, এই যে এইভাবে ওভারল্যাপ করিয়ে যাব। কেন ওভারল্যাপ করব তোমাদের একটু সহজে বুঝবার জন্য আমি বলতেছি। দেখো এই যে অক্সিজেন, এই অক্সিজেন পরমাণুর এক জোড়া ইলেকট্রন আমি ধরে নিলাম, এই যে এই এক জোড়া ইলেকট্রন। আবার এই অক্সিজেন পরমাণুর এক জোড়া ইলেকট্রন ধরে নিলাম, এই এক জোড়া ইলেকট্রন। আর থাকবে কয় জোড়া, তার মানে এই জোড়া চলে গেল, এই জোড়া চলে গেল, আর থাকতেছে 2 জোড়া করে। তাহলে এর আর থাকবে 2 জোড়া, আবার এরও থাকবে আর 2 জোড়া দিলাম। তাহলে দেখো এখানে আমরা অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া করে বাহিরে মোটে এখন 8 জোড়া হয়ে গেল। এরও কি 8টা হয়ে গেল, অর্থাৎ 4 জোড়া হয়ে গেল। এর ক্ষেত্রেও 4 জোড়া হয়ে গেল। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। আমি বললাম যে অক্সিজেন পরমাণুতে দুটো করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে। এখানে তুমি চাইলে এখানে তুমি মাঝখানে সবগুলো দেখাতে পারো, অর্থাৎ ব্যাপারটা এরকম করেও দেখাতে পারো যে একটার সঙ্গে আরেকটা এরকম করে যুক্ত করে দিয়ে এখানেই 4টা দেখিয়ে দিবা, তাও হবে। তুমি যদি এরকম ওভারল্যাপ করিয়ে দাও তাও হবে। অর্থাৎ এই যে মাঝখানের যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কিন্তু এই পরমাণুর জন্য প্রযোজ্য, আবার ওই 4টা ইলেকট্রন কিন্তু এই পরমাণুর জন্য প্রযোজ্য। এখন দেখো অক্সিজেনের এখানে 4টা, এখানে 4টা, লাস্ট কক্ষপথে কিন্তু 8টা পরিপূর্ণ হয়ে গেল। আবার দেখো এই অক্সিজেনের জন্য এখানে 2 জোড়া 4 জোড়া এবং এখানে 2 জোড়া, অর্থাৎ মোটে হচ্ছে কত, 8টি ইলেকট্রন। তাহলে এভাবে কিন্তু অক্সিজেন অণু গঠন করে বা অক্সিজেন অণু গঠিত হয়। এরপরে দেখো বন্ধুরা আমাদের তোমাদের বইয়ের 3 নম্বর উদাহরণটা আছে কি, নাইট্রোজেন অণু। তো নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয় আমরা এবার সেটা একটু বুঝবার চেষ্টা করি। নাইট্রোজেন অণু মানে কি, দুটো নাইট্রোজেন পরস্পর যুক্ত থাকবে। দেখো আমরা কিন্তু এখানে যে উদাহরণগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু অধাতু। ক্লোরিন একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু, নাইট্রোজেন একটা অধাতু। অর্থাৎ এই যে দুটো নাইট্রোজেন মানে কি, দুটোই অধাতু। দুটো অক্সিজেন মানে কি, দুটোই অধাতু। এরপরে দুটো ক্লোরিন মানে কি, দুটোই অধাতু। অর্থাৎ এখানে অধাতু প্লাস অধাতু, এই ধরনের বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। এটা তোমরা সহজে মনে রাখতে পারো বা এভাবে চিনে রাখতে পারো। এবার দেখো আমরা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি করব, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে বন্ধনটা কি করব। দেখো একটা নাইট্রোজেন পরমাণু মানে কি, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা বন্ধুরা, 2টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 3টা। আমি দেখিয়ে দিচ্ছি 3টা 3 জায়গাতে, এরপরে বন্ধন গঠনের বেলায় আলাদা করে দেখিয়ে দিচ্ছি।
নাইট্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে 3টা ইলেকট্রন 3 জায়গাতে দেখালাম। এরপরে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। এবার দেখো বন্ধুরা, সরি, নাইট্রোজেনের হচ্ছে 7টা ইলেকট্রন, এক জোড়া এখানে গেল, এক জোড়া, 3 2 5টা, কোথাও এক জোড়া করে বেশি চলে আসবে। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে এখানে দিলাম আমি। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে প্রথমে এক জোড়া করে আলাদা করে দেখিয়ে দিলাম এবং প্রথম কক্ষপথে দুটো আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। নাইট্রোজেনের যেহেতু মোটে 7টা ইলেকট্রন বিদ্যমান, এখানে দেখো এটা একটা নাইট্রোজেন পরমাণু, এটা একটা নাইট্রোজেন পরমাণু। যখন এই নাইট্রোজেন পরমাণুগুলো বন্ধনে অংশগ্রহণ করবে তখন কি করবে? আমরা জানি যে নাইট্রোজেন পরমাণুর যোজনী কত? 3। নাইট্রোজেন পরমাণুর যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে, তবে নাইট্রোজেনের ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 যোজনী কাজে লাগে। এই জন্য নাইট্রোজেন কি করবে? 3 জোড়া ইলেকট্রন, অর্থাৎ নাইট্রোজেন এর তিনটা ইলেকট্রন এবং এর 3টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। 3 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু নাইট্রোজেন অণু গঠন করবে। ব্যাপারটা কেমন এবার একটু বুঝো। তাহলে দেখো নাইট্রোজেন অণুর জন্য আমরা কি করব? প্রথমত একটা নাইট্রোজেনের আগে গাঠনিক চিত্র আমরা অঙ্কন করে নিচ্ছি। এর সঙ্গে আমরা দ্বিতীয় আরো একটি নাইট্রোজেনকে এবার ওভারল্যাপ করিয়ে দেব, যাতে করে ওভারল্যাপ করলে আমাদের অঙ্কনটা একটু সহজ হয় এবং দেখতেও সুন্দর হয়। আমরা এজন্য ওভারল্যাপ করিয়ে দেব। এবার কি করব? দেখো আমি বলতেছি 3 জোড়া। 3 জোড়া মানে কি বন্ধুরা? 6টি ইলেকট্রন। 3 জোড়া মানে কি? 6টি ইলেকট্রন। তাহলে কি করব? এই যে দেখো এর মাঝে দিয়ে দেবো এক জোড়া, এর মাঝে দিয়ে দেবো এক জোড়া এবং মাঝে ঠিক দুটোর মাঝখানে দিয়ে দেবো আমরা এক জোড়া। এভাবে আমরা তোমাদের 3 জোড়া ইলেকট্রনকে দেখাতে পারি। অথবা তোমরা চাইলে তোমাদের বইয়ে যেভাবে দেখানো আছে, অর্থাৎ সরাসরি দুইটাকে পাশাপাশি দেখিয়ে দিয়ে একদম মোটে 6 জোড়া দেখিয়ে দিবা, তারপরও হয়ে যাবে। 6 জোড়া বলতে 3 জোড়া দেখিয়ে দিবা, তারপরও কিন্তু হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, তাহলে আমরা কি করলাম? যে নাইট্রোজেন পরমাণুর যোজনী 3 হওয়ার কারণে নাইট্রোজেন 3 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। এই জন্য এখানেই কিন্তু 6টা ইলেকট্রন হয়ে গেল। এখানে থাকবে নাইট্রোজেনের আর 2টো ইলেকট্রন, এখানে থাকবে নাইট্রোজেনের আর 2টো ইলেকট্রন। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। দেখো আমি বলতেছি নাইট্রোজেনের 3টা করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। আচ্ছা, এই 2টো ইলেকট্রন এবং এই একটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করলো এর জন্য। আবার এই দুটো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করলো এই পরমাণুর জন্য। ব্যাপারটা তাহলে খেয়াল করো, এর থেকে মনে করো 3টা আসলো এবং এর থেকে মনে করো বাকি 3টা আসলো। এভাবে এখানে 6টা ইলেকট্রন যুক্ত হলো। তাহলে আর এক জোড়া করে বাকি আছে না? এই যে এক জোড়া করে বাকি আছে না, সেই এক জোড়া করে আমরা এই যে দেখিয়ে দিলাম বাহিরে, সেই এক জোড়া করে আমি বাহিরে দেখিয়ে দিলাম। এভাবে নাইট্রোজেন পরমাণুর দুটো যুক্ত হয়ে নাইট্রোজেন অণু গঠন করে। তাহলে নাইট্রোজেন অণুর গঠনটাও কি? একটা সমযোজী বন্ধন। এভাবে তোমরা আসলে যে কোনো সমযোজী বন্ধনের ক্ষেত্রে ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। এবার দেখো তোমরা একটু চেষ্টা করবা, সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের জন্য ডায়াগ্রামটা কেমন হবে তোমরা এবার অঙ্কন করবার চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে আসলে পার্থক্যটা কি? আয়নিক বন্ধনে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু সমযোজী বন্ধনে কেউ ত্যাগ করে না, কেউ গ্রহণও করে না, শুধুমাত্র ইলেকট্রনটা শেয়ার করে। শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়। আচ্ছা, তাহলে দেখো তোমাদের জন্য একটা আমি কাজ দিলাম, সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এর গাঠনিক চিত্র বা ডায়াগ্রাম অঙ্কন করবে। কিভাবে অঙ্কন করবে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে বা অঙ্কন করে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। এবার দেখো তাহলে নাইট্রোজেন অণু আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের পরের পেজটাতে বলা হচ্ছে পানি। পানি একটা বিশেষ ধরনের যৌগ। মনে রাখবা, পানি কিন্তু একটা সমযোজী যৌগ। এটা একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এই যে পানিটাকে বলা হয় পোলার যৌগ। এই ব্যাপারটা তোমাদের এখানে আলোচনা করা আছে, আমরা বিস্তারিত পড়বো, তবে তার আগে পানির গঠন সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নেই। এবার দেখো পানির গঠন মানে কি? পানিতে কি হচ্ছে যে H2O, অর্থাৎ এখানে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা কি অক্সিজেন পরমাণু। ব্যাপারটা কেমন একটু বুঝবার চেষ্টা করো। দুটো হাইড্রোজেন পরমাণু মানে কি? আমরা একটা অক্সিজেন পরমাণু নিলাম, আমরা তার সঙ্গে কি দুটো হাইড্রোজেন পরমাণু নিলাম, আমরা 2 হাইড্রোজেন দেখিয়ে দিচ্ছি। তো অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে কয়টা? 6টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 6টি।
1 2 3 4 5 6। আচ্ছা, ঠিক একইভাবে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে এদের গাঠনিক চিত্রটা তখন কেমন হবে একটু ভালো করে বুঝবার চেষ্টা করো। এই ক্ষেত্রেও কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্সিজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্সিজেন, কেন? কারণ এখানে অক্সিজেন আছে সংখ্যায় একটা, হাইড্রোজেন আছে দুইটা, তার মানে কেন্দ্রে থাকবে কি বন্ধুরা? অক্সিজেন, কেন্দ্রে থাকবে হচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেন কেন্দ্রে দিয়ে আমরা চাইলে দুই পাশে দুটো হাইড্রোজেন সোজা সোজা ধরে দিতে পারতাম, কিন্তু না। কেন ধরে দিব না তার কারণটা আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই জায়গাতে একটা হাইড্রোজেন পরমাণু নিতে হবে, এই যে দুটো হাইড্রোজেনের আমি আলাদা আলাদা দেখিয়ে দিলাম না, এই দুটো ইলেকট্রনকে আমরা যুক্ত করে দেব, ধরে নিলাম নিচের দিকে, একটাকে এইখানে দিলাম আর একটাকে আমরা এখানে দিলাম, দিয়ে এদের সঙ্গে আমাদের কি করতে হবে? একটা করে হাইড্রোজেনকে যুক্ত করে দিতে হবে, একটা করে হাইড্রোজেনকে যুক্ত করে দিতে হবে, একটা করে হাইড্রোজেনকে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দেওয়ার পরে আর কয় জোড়া থাকবে? এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তার মানে কি দুই জোড়া। তার মানে আমি দুই জোড়া বাহিরে দিয়ে দিলাম, দুই জোড়া বাহিরে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল পানির অণুর গাঠনিক চিত্র, পানির অণুর গাঠনিক চিত্র বা পানির গঠন। এই ব্যাপারটাকে আমরা যখন সরাসরি পরমাণু দিয়ে লিখি তখন কিন্তু আমরা এভাবে লিখি যে অক্সিজেন এবং দুই পাশে দুটো হাইড্রোজেন, দুই পাশে দুটো হাইড্রোজেন। আচ্ছা, কেন এমন করলাম? আমরা চাইলে এমন করতে পারতাম নাকি? একটু দেখো তো, যে এখানে অক্সিজেন দিয়ে এখানে একটা সোজা হাইড্রোজেন দিলাম, এ পাশে একটা সোজা হাইড্রোজেন দিলাম, এই যে এভাবেও আমরা দিতে পারতাম, কিন্তু না, এটা ভুল। কেন ভুল? তার কারণ হলো এই যে পানির গঠনে বা পানির অণুতে দুটো হাইড্রোজেনের মধ্যবর্তী কোণ 104 ডিগ্রি, 104 ডিগ্রি। এটা তোমরা আসলে ইন্টারমিডিয়েটে গিয়ে বুঝবা। সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে তোমার সংকরায়ন ব্যাপারটা যখন পড়বা, এই ব্যাপারটা তোমাদের আপাতত জানা দরকার নেই, তোমাদের আপাতত না জানলেও চলবে। যখন তোমরা সংকরায়ন ব্যাপারটা পড়বা, সংকরণ বা হাইব্রিডাইজেশন, তখন তোমরা আসলে এই ব্যাপারটা ভালো বুঝবা যে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, কেন হয়, এই ব্যাপারগুলো তোমরা তখন জেনে যাবে। শুধু আপাতত এটুকু জেনে রাখো যে পানির অণুর গঠনের ক্ষেত্রে আমরা সোজাসুজি দিতে পারবো না, দুটোকে আমরা নিচের দিকে দেখিয়ে দিব। তাহলে পানির অণুর ক্ষেত্রে দেখো তো, আমরা জানি যে অক্সিজেন কি ঋণাত্মক প্রান্ত, তার মানে এই জায়গাতে অক্সিজেন কি 2 ঋণাত্মক, মানে হচ্ছে 2 ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস বা ডেল্টা 2 নেগেটিভ, আমরা এটাকে এভাবে বলতে পারি, অথবা ডেল্টা মাথার উপরে 2 নেগেটিভ দিতে পারি। এটাই দেওয়াটাই বেস্ট, ডেল্টা মাথার উপরে 2 নেগেটিভ দাও, মাথার উপরে 2 নেগেটিভ। এটা আসলে 8 হয়ে যাচ্ছে, আমি একটু পাশে দেখিয়ে দিচ্ছি যে এটাকে হচ্ছে ডেল্টা 2 নেগেটিভ। ডেল্টা মানে হচ্ছে এই যে এভাবে চিহ্নটা দিবা, এটার নাম আসলে কি? ডেল্টা বা আংশিক ঋণাত্মক বোঝানো হয়। আবার হাইড্রোজেন কি এখানে ধনাত্মক আকার সৃষ্টি করবে, তার মানে হাইড্রোজেন হচ্ছে ডেল্টা পজিটিভ, এই হাইড্রোজেনও কি হবে? ডেল্টা পজিটিভ। এখানে এই যে চিহ্নটা আমি দেখাচ্ছি, এই চিহ্নটার নাম হচ্ছে কি বন্ধুরা? ডেল্টা। তাহলে দেখো তো, পানির অণুর গঠনের ক্ষেত্রে কিছুটা ঋণাত্মক অংশ এবং কিছুটা ধনাত্মক অংশের সৃষ্টি হয়েছে না? এই জন্যই বলা হয় পানিকে পোলার যৌগ। পোলার যৌগ কাকে বলে? যে সকল যৌগ বিয়োজিত অবস্থায় আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে তাদেরকে বলা হয় পোলার যৌগ। যে সকল যৌগ বিয়োজিত অবস্থায় পোলার যৌগ কাকে বলে? আমরা একটু পোলার যৌগের সংজ্ঞাটা আমরা লিখি। যে সকল যৌগ বিয়োজিত অবস্থায় আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে, আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে। তাদেরকে পোলার যৌগ বলে।
অর্থাৎ যে সকল যৌগগুলো বিয়োজিত অবস্থায়, মনে রাখবা পানি একটা কিন্তু সমযোজী যৌগ। সহজভাবে একটা জিনিস মনে রাখবা, সমযোজী যৌগগুলো সাধারণত অপোলার যৌগ, অর্থাৎ সমযোজী যৌগগুলো আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পানি। পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানি একটা পোলার যৌগ, কারণ পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে। এখন তোমাদের বই থেকে আমরা টপিকটা আরেকটু পড়বার চেষ্টা করি, তাহলে তোমরা সহজে বুঝে যাবা। পানি একটি সমযোজী যৌগ। এখানে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় এখানে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন পরমাণু অপেক্ষা অনেক বেশি। এই যে তড়িৎ ঋণাত্মকতা, এখানে তোমরা যদি এই যে তোমাদের হচ্ছে পর্যায় সারণী অধ্যায়টা ভালো মতো পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হাইড্রোজেন অপেক্ষা। ইন্টারমিডিয়েটের বইয়ে গেলে বা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা আরো কিছু টপিক জানবে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার প্রত্যেকটা পরমাণুর জন্য নির্দিষ্ট একটা মান আছে। অক্সিজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কি বেশি হওয়ায় পানির সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটি অক্সিজেনের দিকে সামান্য সরে যায়, সে কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। অর্থাৎ এই যে তোমার হচ্ছে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি হওয়ার কারণে অক্সিজেন পরমাণুর কাছাকাছি চলে আসে এবং অক্সিজেন পরমাণু কি করে, আংশিক ঋণাত্মক প্রান্ত, এই যে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে, এই যে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত অবস্থার সৃষ্টি করে। এবং অন্যদিকে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনগুলো সরে যাওয়ার কারণে সেগুলো আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় এবং পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটি সমযোজী বন্ধন থাকে। এই বন্ধনের জন্য দুটি ইলেকট্রন প্রয়োজন হয়। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। আমরা জানি যে এই যে পানির অণুতে কি হচ্ছে, যে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। হাইড্রোজেন আসলে এখানে অনেকটা ত্যাগ করার মতো একটা বৈশিষ্ট্য বা ধর্ম প্রদর্শন করে, যে হাইড্রোজেন ইলেকট্রনটা ত্যাগ করতেছে, অক্সিজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করতেছে। অক্সিজেনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে, অক্সিজেন যেহেতু গ্রহণ করতেছে, এখানে কিন্তু পুরোপুরি গ্রহণ করে না, আংশিকভাবে বোঝানো হয় যে আংশিকভাবে অক্সিজেন যেহেতু গ্রহণ করতে থাকে, এই জন্য অক্সিজেনের ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং হাইড্রোজেন যেহেতু আংশিকভাবে অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে, মানে অক্সিজেনের কাছাকাছি আসে, এজন্য হাইড্রোজেনকে একটু দান বুঝায়, যার কারণে হাইড্রোজেনের ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং অক্সিজেনের ক্ষেত্রে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। আর এই কারণেই এদেরকে বলা হয় পোলার যৌগ, যেটা আমি তোমাদের এই যে এখানে খাতাতে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার দেখো তোমাদের পরবর্তীতে কি বলছে। এভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলা হয়, পোলার যৌগ বলা হয়, পোলার যৌগ। অর্থাৎ পোলার যৌগ কাকে বলে, যে সকল যৌগ আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক অবস্থায় পানিতে বিয়োজিত অবস্থায় আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে, তাদেরকে বলা হয় পোলার যৌগ। সহজভাবে মনে রাখবা, সকল আয়নিক যৌগই পোলার যৌগ, কারণ আয়নিক যৌগগুলো পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে। আচ্ছা, এরপর আমরা একটু পড়ি। সুতরাং পানি হচ্ছে একটি পোলার সমযোজী যৌগ বা পোলার দ্রাবক। যেমন পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয়, তখন পানির অণুর ধনাত্মক প্রান্ত এবং আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে আকর্ষণ করে। এই যে জিনিসটা তোমরা আসলে ভালো মতো বুঝবে কিভাবে। ধরে নিলাম একটা সমযোজী যৌগের উদাহরণ দেই, তাহলে ভালো বুঝবা। ধরে নিলাম একটা সমযোজী যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত থাকবে তখন কি হয়, যখন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ পানিতে দ্রবীভূত হয়, তখন সোডিয়াম পজিটিভ আকার সৃষ্টি করে এবং ক্লোরিন নেগেটিভ আকার সৃষ্টি করে। আবার পানির অণু ভেঙে গিয়ে হাইড্রোজেন পজিটিভ আকার সৃষ্টি করে, হাইড্রোক্সিল নেগেটিভ আকার সৃষ্টি করে। এখানে কি করে, যে সোডিয়াম যেহেতু পজিটিভ আকার বা পজিটিভ চার্জ, এই জন্য সে তোমার হচ্ছে এই যে নেগেটিভ চার্জ দুটোকে আকর্ষণ করে। আবার হাইড্রোজেন যেহেতু পজিটিভ চার্জ, এই যে নেগেটিভ চার্জ দুটোকে আকর্ষণ করে, আবার এই নেগেটিভ প্রান্তগুলো এই পজিটিভ প্রান্তগুলোকে আকর্ষণ করে। এই ব্যাপারটা নিয়ে তোমাদের আসলে বিস্তারিত জানবে, যেহেতু তোমাদের বর্তমানে এত বিস্তারিত দেওয়া নাই, এই জন্য আমরা এত বিস্তারিত আলোচনা করছি না। শুধুমাত্র মনে রাখবা যে যেহেতু যতগুলো আয়নিক যৌগ আমরা পাবো, আয়নিক যৌগগুলো প্রত্যেককেই হবে কি পোলার যৌগ, কারণ তারা পানিতে বিয়োজিত অবস্থায়
আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে। কেন পারে? কারণ হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমেই সৃষ্টি হয়। কারণ কি, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটাতে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করলে কি হয় বন্ধুরা? ধনাত্মক চার্জ। আর ওই একটা ইলেকট্রন কে গ্রহণ করেছে? ক্লোরিন। ক্লোরিন গ্রহণ করলে কি হবে? ঋণাত্মক চার্জ। আর একই কারণে, ঠিক এই কারণেই প্রত্যেকটা আয়নিক যৌগ পোলার যৌগ, কারণ তারা ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে। কিন্তু পানি একটা ব্যতিক্রম, কারণ পানি একটা সমযোজী যৌগ, তা সত্ত্বেও পানি একটা পোলার যৌগ। আচ্ছা, অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। যখন এ আকর্ষণ বলের মান আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয়, তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। আর এভাবেই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার ব্যাপারটা আমাদের যদি চিত্রের মাধ্যমে দেখাতে বলে, যে ধরে নিলাম যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হচ্ছে কেন বা কিভাবে হচ্ছে, এই জিনিসটা তোমরা আসলে এই যে এভাবে বুঝতে পারো। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি চলে আসে প্রশ্ন যে সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রাব্যতা বা পানিতে দ্রবণীয়তা দেখাও, বা সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, তাহলে আমরা কি করব? আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হয়ে যাবে, তখন কি সোডিয়াম ধনাত্মক চার্জ সৃষ্টি করবে এবং কি ক্লোরিন ঋণাত্মক চার্জ সৃষ্টি করবে। আমরা কি করব? এই যে সোডিয়াম ধনাত্মক চার্জটাকে নিব এবং এটাকে নিব, নিয়ে আমরা দুই ধরনের চিত্র অঙ্কন করব, দুইটা চিত্র অঙ্কন করব। সেটা কিভাবে? আমরা যে পানির অণুটাকে যখন আমরা ভাঙালাম, তখন কি পেলাম? দেখো তো, যে এই যে এরকম পেলাম না, যে একটা অক্সিজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু, এবং এর ক্ষেত্রে কি ডেল্টা প্লাস, এর ক্ষেত্রেও কি ডেল্টা প্লাস, এর ক্ষেত্রে কি ডেল্টা টু মাইনাস। তাহলে একটুখানি খেয়াল করো তো, পানির অণুর ঋণাত্মক প্রান্তটাকে, পানির অণুর ঋণাত্মক প্রান্ত হচ্ছে অক্সিজেন, আর পানির অণুর ধনাত্মক প্রান্তকে বন্ধুরা হাইড্রোজেন। তাহলে আমরা কি করব? এই যে কেন্দ্রে যখন আমরা সোডিয়াম ধনাত্মক চার্জ নেব, যেহেতু সোডিয়াম কি চার্জ? ধনাত্মক চার্জ, এজন্য সোডিয়াম কি করবে? ঋণাত্মক চার্জকে আকর্ষণ করবে। তো ঋণাত্মক চার্জ মানে কি? অক্সিজেন। যেহেতু পানির অণুর অক্সিজেনটা হলো ঋণাত্মক প্রান্ত, এই জন্য এবার কি করব? অক্সিজেনটাকে এরকম কাছাকাছি রাখবো, রেখে আমরা এই যে দুই পাশে এভাবে দুটো হাইড্রোজেনকে দিয়ে দেবো, দুই পাশে দুটো হাইড্রোজেনকে দিয়ে দেবো। ঠিক একইভাবে এরকম করে কয়েকটা অক্সিজেন তোমরা নিবা, কয়েকটা অক্সিজেনকে দেখালেই হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা দেবো, দিয়ে এভাবে তোমাদের কয়েকটা শুধু দেখাতে হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ধরে নিলাম এখানে আরো একটা অক্সিজেন দিচ্ছি। এইভাবে তোমাদের দেখিয়ে দিলেই এখানে একটার কাজ কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে হয়ে গেল। ঠিক একইভাবে ক্লোরিন কি? দেখো তো, ক্লোরিন কি? ঋণাত্মক চার্জ যুক্ত। যেহেতু ক্লোরিন ঋণাত্মক চার্জ যুক্ত, তার মানে ক্লোরিন কাকে আকর্ষণ করবে? ধনাত্মক চার্জকে। কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ক্লোরিন ঋণাত্মক চার্জ হওয়ায় ক্লোরিন পানির অণুর ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। তো পানির অণুর ধনাত্মক চার্জকে হাইড্রোজেন না? পানির অণুর ধনাত্মক চার্জকে হাইড্রোজেন। তাহলে এবার হাইড্রোজেনগুলোকে কাছাকাছি রাখবো। অর্থাৎ ব্যাপারটা কিরকম? এই যে দেখো, এবার হাইড্রোজেনগুলোকে আমাদের কাছাকাছি রাখতে হবে, হাইড্রোজেনগুলোকে আমাদের কাছাকাছি রাখতে হবে, হাইড্রোজেনগুলোকে আমাদের কাছাকাছি রাখতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা হাইড্রোজেন নিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন নিচ্ছি, এই যে দুটো হাইড্রোজেন দিয়ে একটা অক্সিজেন দেব। আবার আমরা এখানে একটা হাইড্রোজেন নিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন নিচ্ছি, এই যে দুটো হাইড্রোজেনকে নিয়ে আমরা একটা অক্সিজেনকে ধরে দেব। এই যে এভাবে তোমাদের পানির অণুর পানিতে দ্রবণীয়তা, অর্থাৎ আয়নিক যৌগগুলোর পানিতে দ্রবণীয়তার গাঠনিক চিত্র দেখাতে লাগতে পারে বা দেখানো হয়। ঠিক এভাবে তোমরা আসলে বুঝেছো কিনা আমাকে কমেন্টসে জানিও। কারণ কি, এখানে কি করতেছে দেখো, আমরা আগে প্রথমত যে আয়নিক যৌগটার কথা বলবে, সেই আয়নিক যৌগটাকে বিশ্লেষণ করব, ভাঙাবো। ভাঙালে ধাতুগুলো হবে ধনাত্মক চার্জ এবং অধাতুগুলো হবে ঋণাত্মক চার্জ। যে কাজটা করলাম, এভাবে এখন ধনাত্মক চার্জটা যখন কেন্দ্রে নিব, নেওয়ার পরে ধনাত্মক চার্জ আকর্ষণ করবে ঋণাত্মক চার্জকে। এখন পানির অণুর ঋণাত্মক প্রান্তকে অক্সিজেন, এই জন্য কেন্দ্রে যখন ধনাত্মক চার্জ থাকবে তখন অক্সিজেন প্রান্তগুলি থাকবে কাছাকাছি, হাইড্রোজেন প্রান্তগুলি থাকবে বাহিরের দিকে।
আবার কেন্দ্রে যখন ঋণাত্মক চার্জ থাকবে, এই যে কেন্দ্রে যখন ঋণাত্মক চার্জ থাকবে তখন পানির অণুর ধনাত্মক প্রান্তটা থাকবে কাছাকাছি, কারণ বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। যেহেতু ঋণাত্মক চার্জ তার মানে আকর্ষণ করবে কি ধনাত্মক চার্জকে, তো পানির অণুর ধনাত্মক চার্জ মানে কি হাইড্রোজেন, তখন হাইড্রোজেনের প্রান্তগুলি থাকবে কাছাকাছি, হাইড্রোজেনের প্রান্তগুলি থাকবে কাছাকাছি। এভাবেই তোমরা আসলে পানিতে দ্রবণীয়তার চিত্র অঙ্কন করতে পারো। তোমরা আমাকে জানিয়ে দিবা সোডিয়াম ফ্লোরাইড এর গাঠনিক চিত্র কিভাবে হবে, তোমরা আসলে অঙ্কন করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ছবি তুলে দিতে পারো যে তোমাদের গাঠনিক চিত্রটা আসলে কেমন হয়েছে বা ঠিক হয়েছে কিনা। তোমরা অবশ্যই আমাকে এটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা। 01517852130 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কি করবা যে এই যে সোডিয়াম ফ্লোরাইড এর পানিতে দ্রবণীয়তাটা চিত্র অঙ্কন করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা, তাহলে আমি তোমাদের দেখতে পারবো যে তোমাদের এটা আসলে ঠিক হয়েছে কিনা। এখানে দেখো এই কথাটাই কিন্তু বলা হচ্ছে, ভালো করে একটু বোঝো। দেখো এই যে তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা পরিবেষ্টিত হয়। আর একটু ভালো করে বোঝো, পানির অণুর ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, যেটা আমি বলে দিলাম। পানির অণুর ঋণাত্মক প্রান্ত, দেখো পানির অণুর ঋণাত্মক প্রান্ত মানে কি অক্সিজেন, আকর্ষণ করবে কি সোডিয়াম ধনাত্মক প্রান্তকে, বা আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত, এই যে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। যখন এই আকর্ষণ বলের মান আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয়, তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা পরিবেষ্টিত হয়, বা এই যে চারদিকে ঢেকে যায়, পানির অণু দ্বারা এইভাবে চারদিকে ঢেকে যায়। অর্থাৎ ঋণাত্মক প্রান্তটা পানির অণু দ্বারা চারদিকে ঢেকে যায়, আবার ধনাত্মক প্রান্তটাও এভাবে পানির অণু দ্বারা ঢেকে যায় বা পরিবেষ্টিত হয়। এই ব্যাপারটাকেই বলা হয় পানিতে দ্রবণীয়তা বা পানিতে দ্রবণীয়, এভাবে পানিতে দ্রবীভূত হয়। অন্যদিকে সমযোজী যৌগে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সমযোজী যৌগ যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, ঠিক একই কারণে এদের কোনো ধনাত্মক এবং কোনো ঋণাত্মক প্রান্ত থাকে না, যার ফলে সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। মনে রাখবা, সমযোজী যৌগগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, শুধুমাত্র ব্যতিক্রম হলো পানি নিজেই। কারণ পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে, আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি করলাম যে পানির অণুর ক্ষেত্রে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে বলেই পানি কিন্তু একটা সমযোজী এবং পোলার যৌগ। কিন্তু অন্য সকল সমযোজী যৌগ কিন্তু এই ঘটনাটা করবে না, যার কারণে অন্য যৌগগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয় না এবং তারা পোলার অবস্থাও সৃষ্টি করতে পারে না। ফলে এসব যৌগ পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না। তাই সমযোজী যৌগ পানিতে এখানে একটা হবে আসলে, পানিতে দ্রবীভূত হতে পারে না। মনে রাখবা, কোনো সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না, ব্যতিক্রম শুধুমাত্র পানি নিজেই। কারণ পানি, আমি বারবার বলতেছি, পানি একটা সমযোজী যৌগ, কিন্তু তা সত্ত্বেও পানি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে বলে পানি একটা সমযোজী যৌগ। এবং পানি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানি একটা পোলার যৌগ। যত সকল আমরা সমযোজী যৌগ পাবো তারা কিন্তু পোলার যৌগ হবে না বা তারা পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু আয়নিক যৌগগুলো সবাই পানিতে দ্রবীভূত হয়। এখান থেকে তোমরা কিন্তু মনে রাখতে পারো যে সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, ব্যতিক্রম হলো পানি। আমি লিখে দিচ্ছি, সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়। সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না। ব্যতিক্রম হলো পানি। এখানে আমি ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি যে ব্যতিক্রম হলো পানি। পানি নিজে একটা ব্যতিক্রম, পানি একটা সমযোজী যৌগ, তা সত্ত্বেও পানি কিন্তু পানিতে দ্রবীভূত হয় বা পানি কিন্তু বিয়োজিত হয়।
আচ্ছা, এখন দেখো একটা কারণ এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তারা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে না। কেন পারে না? তার কারণ হলো তোমার সমযোজী যৌগগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হওয়ার কারণে তারা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে না। তো বন্ধুরা, তোমাদের সমযোজী বন্ধনের এই ক্লাসটি তোমরা আসলে বুঝেছো কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। বন্ধুরা, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।